একটা খুব দুঃখজনক প্রবাদ আছে যে দুর্ভাগ্য যেন আমাদের জীবনে মিছিল করে আসে। অগাস্টে একটা দুর্ভাগ্যের ঢেউ আমাদের দিকে তেড়ে এসেছিল, সেই অভাগিনী মেয়েটির গল্প। আর অগাস্ট থেকে কাটতে কাটতে যখন আমরা নতুন বছরে এসে পড়লাম, এই নতুন বছরের শুরুতে আর এক দুর্ভাগ্যের ধাক্কা, যেখানে একটা বিষাক্ত বা কন্টামিনেটেড স্যালাইন কন্ট্রোভার্সিতে মেদিনীপুর মেডিকেল কলেজে একজন মারা গেলেন এবং বেশ কিছু অল্প বয়সী মারা তারা এখনও তাদের জীবনের যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন। এখন এইটাকে নিয়ে প্রচুর রাজনীতি হচ্ছে, প্রচুর মিডিয়াতে আলোচনা হচ্ছে। আর সেখানে এখন রাজনীতি কে করবে কি করবে না এর উপরে আমারও কোনো কন্ট্রোল নেই, আপনারও কোনো কন্ট্রোল নেই। কিন্তু কিছু কিছু জিনিস, যেমন এই সেলাইন এবং আমাদের ইন্ট্রাভিনাস মেডিসিনসের ব্যাপারগুলো, এগুলো আমাদের বাস্তব জীবনের একটা বাস্তব সমস্যা। এবং এই ব্যাপারটাকে নিয়ে দু একটা জিনিস যদি আমরা বুঝি, এবং এই যে তোলপাড় চলছে চারদিকে, এই তোলপাড়ের মধ্যে দিয়ে যদি আমরা ফ্যাক্টস অফ দ্য ম্যাটারটাকে একটু অ্যাপ্রিসিয়েট করি, তাহলে আমার মনে হবে যে আমাদের এই যে রাগ, প্রতিবাদ, ইমোশন, দুঃখ, আক্রোশ, এই সমস্তগুলোর মধ্যে দিয়ে আমরা হয়তো দুটো একটা কাজের কথা জানলেও হয়তো জানতে পারবো। কেউ একজন বলছেন, শুনলাম তার বক্তব্যের মধ্যে, হ্যাঁ, স্যালাইন দেবার কি দরকার ছিল? প্রতিটা জিনিসে পান থেকে চুন খুসলে এত স্যালাইন ব্যবহার করা কেন? এই স্যালাইন ব্যবহার করতে গিয়ে এই সমস্যাগুলো হয়েছে। দেখুন, অহেতুক মাথা গরম করবেন না। কারণ আমরা যখন ইম্পর্ট্যান্ট সার্জিক্যাল প্রসিডিয়ার্স করি, যে কোনো প্রসিডিয়ার মধ্যে আমাদের শরীর থেকে বডি ফ্লুইড লস হতে পারে। সেটা একটা মেজর অপারেশন, সেটা ধরুন কারো হয়তো শরীরের মধ্যে একটা ইনজুরি হয়েছে, ট্রমা হয়েছে, সেই ইনজুরির ম্যানেজমেন্ট চলছে, যেখানে শরীরে ব্লাড বা অন্য কোনো ব্লাড ফ্লুইডের লস হতে পারে। যেরকম প্রসিডিয়ারের মধ্যে ব্লাড প্রেশার ওঠানামা করতে পারে, তাহলে আমাদের ব্লাড ভলিউম, ব্লাড প্রেশার, শরীরের ভাইটাল যে কতগুলো ইলেকট্রোলাইটস আছে, শরীরের মধ্যে যে অ্যাসিড বেস ব্যালেন্সটা আছে, এই সমস্ত টোটাল ব্যাপারটাকে একটা ব্যালেন্সড অবস্থায় রাখার জন্যই আমাদের ইন্ট্রাভিনাস সেলাইন ইউজ করা। যখন ইন্ট্রাভিনাস সেলাইনের ব্যবহার ছিল না, আমরা জানতাম না, চোখের সামনে আজকে যে কোনো অপারেশন করতে গেলে, তখন তো অপারেশন বিশেষ ছিল না, চাইল্ড বার্থে, সিজারিয়ান সেকশন করতে গেলে, অর্থোপেডিক অপারেশন করতে গেলে, পেটের অপারেশন করতে গেলে, যখন ইনজুরি, ট্রমার চিকিৎসা হতো, সেই সমস্ত চিকিৎসা করতে গেলে মানুষের মৃত্যুর হার একটা অ্যাবনর্মাল রেটে ছিল। 10টা লোকের অপারেশন হলে হয়তো 5জন 6জন তার মধ্যে মারা যেতেন। এরপর আমাদের এই রিয়েলাইজেশনটা এলো যে আমরা যদি ব্লাড ভলিউম, ব্লাড প্রেশার, শরীরের এন্টায়ার হিউম্যান ফিজিওলজিক্যাল কন্ট্রোলটাকে প্রপারলি রাখতে চাই, তাহলে সেখানে ইন্ট্রাভিনাস ফ্লুইড দেওয়াটাকে আমাদের এই প্রসিডিয়ার এবং চিকিৎসাগুলোকে অনেক সেভ করে। হ্যাঁ, ধরে নিন একটা কারো ডায়রিয়া হয়েছে, বারবার তার বমি হয়েছে বা তার পাতলা পায়খানা হচ্ছে, তার শরীরের থেকে হু হু করে সব ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, তখন মানুষ যে মারা যেত এক সময়, বা এখনও হয়তো খুব অল্প সংখ্যক মানুষ গ্যাস্ট্রোএন্টারাইটিসে মারা যান। কেন মারা যান? কারণ এই ফ্লুইড ডিপ্লিশনের জন্যে যখন আমরা তাড়াতাড়ি তাদের এই ফ্লুইডগুলো দিয়ে উঠতে পারি না, তখন এই দুর্ঘটনাগুলো ঘটে। এখন চিন্তা করে দেখুন যে আমরা এই ধরনের প্রসিডিওরগুলো করতে পারছি কারণ আমাদের ইন্ট্রাভিনাস স্যালাইন অ্যাক্সেস বা সেই ব্যাপারটা আমরা আজকে বেশ খানিকটা রপ্ত করতে পেরেছি বলে। এই রপ্ত করতে করতে অনেক দিন হয়ে গেছিল। আমাদের হয়তো প্রায় আজ থেকে 300, 400, 500 বছর আগে বুদ্ধিমান মানুষ বুঝতে পেরেছিল যে আমরা যতক্ষণ না আমাদের শরীরে তাড়াতাড়ি একটা ভলিউম রিপ্লেসমেন্ট করতে পারছি, ততক্ষণ আমরা অনেক কমপ্লিকেটেড চিকিৎসা করতে পারবো না। অনেকে
সেই ঝকঝকে বাড়িটার ছবি দেখেছেন? লন্ডনে সেন্ট পলস ক্যাথিড্রাল। গ্রেট ফায়ার অফ লন্ডনের পরে যে মানুষটি লন্ডনের বুকে তার প্রায় রিবিল্ডিং অফ লন্ডন করেছিলেন, তখনকার দিনের বিখ্যাত আর্কিটেক্ট ক্রিস্টোফার রেন তিনি চোখের সামনে দেখতেন যে তখন লন্ডন একটা ঘিঞ্জি শহর ছিল। বহু লোকের, ছেলে মেয়েদের, বহু মানুষের ডায়রিয়া হতো। বাই দ্যাট টাইম কলেরা তখন ইউরোপে পৌঁছে গেছে, কলেরা হতো, মারা যেত। যে তারা মরিয়া হয়ে চেষ্টা করছিলেন কিভাবে মানুষের শরীরে ফ্লুইড দেওয়া যায়। সেই ফ্লুইড দেবার জন্যে এই যে আমাদের মাংসের দোকান থেকে সে শুয়োরের ব্ল্যাডার কিনে এনে তার মধ্যে ওই যে পাখির পালক, সেই পাখির পালকটাকে আমাদের তখন কোথায় সিরিঞ্জ, কোথায় নিডল, কোথায় টিউব, কিচ্ছু ছিল না। ওই একটা শুয়োরের ব্ল্যাডারের মধ্যে জল ভরে এবং তার সঙ্গে একটা পাখির পালক, সেটাকে হলো করে কেটে সেটাকে ভেনের মধ্যে ঢুকিয়ে তারা সেই তখনকার যুগে মরিয়া হয়ে সেইভাবে ফ্লুইড অ্যাডমিনিস্টার করে মানুষকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করতেন। তারও 100 বছর পরে আমাদের ডক্টর ল্যাটা বলে একজন সার্জন ছিলেন এডিনবরাতে। তিনি একটা কলকবজা তৈরি করলেন, একটা রবার টিউবিং তৈরি করলেন। তার মধ্যে তারা খুব কষ্ট করে, তখন প্লাস্টিকের কোনো ব্যবহার ছিল না, তারা খুব কষ্ট করে তারা ওই স্টিলের পলিশড আয়রনের ওই নিডল, হলো নিডল তৈরি করতে শিখল। এই হলো নিডলগুলোকে তখন রাবার টিউবের সঙ্গে এবং কাঁচের বোতল বা অন্যান্য অনেক সময় চামড়া দিয়ে তারা একটা, যেরকম লোকে ওই জল নিয়ে যায়, সেই রকম একটা কন্টেনারের মধ্যে ফ্লুইড নিয়ে লোককে ইন্ট্রাভেনাস ফ্লুইড দেবার চেষ্টা করত। সেই সময় আমরা কি করে যে ফ্লুইডগুলো আমাদের শরীরে যাচ্ছে সেটাকে কি করে ক্লিন করা হবে, কি করে অটোক্লেভ করা হবে, কি করে স্টেরাইল করা হবে, বিন্দুমাত্র কোনো ব্যবস্থা তো আমাদের ছিল না সেই সময়। কিছু মানুষ একেবারে ডায়রিয়া, রক্তক্ষরণ, ইনজুরি, ট্রমা, তার থেকে হয়তো বেঁচে বেরোতেন, কিন্তু তারপরে বহু মানুষের সেই অপরিচ্ছন্ন, অপরিষ্কার মেকানিজমের জন্যে কমপ্লিকেশন রেটও অনেক বেশি ছিল। তার থেকে আমরা অনেক এগিয়েছি। অ্যান্ড ওয়ান অফ দ্য মেজর অ্যাডভান্সেস যেটা ইন্ট্রাভিনাস থেরাপির মধ্যে সম্ভব হয়েছিল, তার মধ্যে একটা কারণ ছিল যখন আমরা মেডিকেল গ্রেড প্লাস্টিক তৈরি করতে শুরু করলাম। আমরা যখন মেডিকেল কলেজে প্রথম আমরা ইন্টার্ন হয়ে কাজ করতে শুরু করছি, সেই 1980s গোড়ার দিকে, সেই 1980s গোড়ার দিকে আমরা তখনও স্টিল নিডল দেখেছি, আমরা তখনও কাঁচের সিরিঞ্জ দেখেছি। অবশ্যই আমরা তখন রাবার টিউবিং আমরা দেখিনি, যে রাবার টিউবিং ইউজ করে আমরা ইন্ট্রাভিনাস ফ্লুইড দিচ্ছি। যখন রাবার টিউবিং এবং স্টিলের নিডল ব্যবহার করা হতো, একই জিনিস বারবার ইউজ করা হতো, রিইউজ করা হতো। সেই রিইউজ অটোক্লেভ ঠিক না হলে তার থেকেও ইনফেকশন হতো। এরপর যখন আমাদের হাতে সেই পরিষ্কার প্লাস্টিক ডেলিকেট ক্যানুলাগুলো হলো, সেখানে সেই স্টিলের নিডলগুলো আরও অনেক রিফাইন্ড হলো। একবার ব্যবহার করার পর আর দুবার ব্যবহার করা হতো না। দ্যাট ওয়াজ আ বিগ অ্যাডভান্সমেন্ট ইন আইভি ফ্লুইড রিপ্লেসমেন্ট। এবং এক সময় যেখানে প্রথমে প্রায় দেখা যেত যে ইন্ট্রাভিনাস ফ্লুইড দেওয়ার পর 30 to 50% লোকের কোনো না কোনো ইনফেকশন হতো। তারপর যখন আমরা কিছুটা সেটাকে বয়েল করে পরিষ্কার করে ওই রাবার টিউব দিয়ে দেওয়া শুরু করলাম, তখন সেটা কমে হয়তো 10-15% হলো। আজকের দিনে যেখানে আমরা সিঙ্গল ইউজ ক্যানুলা ইউজ করছি, সিঙ্গল ইউজ প্লাস্টিক টিউব ইউজ করছি, এখনও আমাদের মনে রাখতে হবে যে ইন্ট্রাভিনাস ফ্লুইড দেওয়ার পরে যে ইনফেকশন রেট, দ্যাট ইনফেকশন রেট কিন্তু এখনও যে কোনো হাসপাতাল, যে কোনো জায়গায় যাবেন,
কেউ কেউ বলবে অ্যাবাউট 0.2%, কেউ কেউ বলবে 0.5%। কথাটা শুনলে মনে হয় সংখ্যাটা খুব কম, কিন্তু 0.5% যদি হয় তার মানে মনে রাখবেন যে আমাদের পার 200টা মানুষকে আপনি আইভি ইনজেকশন দেবেন, তাদের একজনের মধ্যে কোনো রকম এই ইনফেকশন বা রিয়াকশন হতে পারে। কেন হয়? এই যে আমরা বিষাক্ত স্যালাইন বলছি, হোয়াট ইজ দ্য বিষ, হোয়াট ইজ দ্য পয়জন? ফার্স্ট থিং ইজ যে স্যালাইন বা ধরুন যে তৈরি করছে, স্যালাইনের মধ্যে কি থাকে? স্যালাইনের মধ্যে পিউরিফাইড জল থাকে, ওয়াটার থাকে, তার মধ্যে নানান রকম সল্ট কন্টেন্ট থাকে, তার মধ্যে ল্যাকটেট থাকে, তার মধ্যে আয়নস থাকে, এবং যাতে সেটা ব্যাকটেরিওলজিক্যালি স্টেরাইল থাকে সেই রকম কিছু কিছু ওষুধপত্র তার মধ্যে দেওয়া থাকে। এই যে কথাটা শুনছেন রিঙ্গার ল্যাকটেট, RL স্যালাইন দেওয়া হয়েছিল। রিঙ্গার ছিলেন একজন ব্রিটিশ ফিজিশিয়ান, ব্রিটিশ ডক্টর। রিঙ্গার যখন তার প্রথম রিঙ্গার সলিউশনটা আবিষ্কার করেছিলেন, উনি চেষ্টা করছিলেন যে আমাদের শরীরের যে ফ্লুইড কম্পোজিশন, সেই ফ্লুইড কম্পোজিশনের কাছাকাছি একটা ফ্লুইড তৈরি করতে। এই ল্যাকটেট ব্যাপারটা কিন্তু রিঙ্গার তৈরি করেননি, হার্টম্যান বলে আরেকজন ফিজিশিয়ান তারপরে এই ল্যাকটেটটাকে রিঙ্গারের সঙ্গে জুড়ে দিলেন, যাতে সেটা আরও আমাদের শরীরের কাছে গ্রহণযোগ্য হয় বলে। রিঙ্গার ল্যাকটেট ইজ অ্যাকচুয়ালি দ্য সেম অ্যাজ হার্টম্যানস ফ্লুইড, হার্টম্যান সলিউশন। তাহলে এই যে ফ্লুইডগুলো আমরা পেলাম, এদের একেবারে মিলিমোল, মলিকিউলার লেভেলে এর কম্পোজিশন ঠিক করা আছে। তাহলে ঝামেলা কোথায় হয়? ঝামেলা প্রথমত হতে পারে যদি আমার কম্পোজিশন ঠিক না থাকে। ঝামেলা হতে পারে এই ফ্লুইডটা যে তৈরি হলো, তৈরি করার সময় আমাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির পরিষ্কার পরিচ্ছন্নতা, স্টেরিলিটি, এসেপসিস ঠিক না থাকলে তার মধ্যে নানান রকম কন্টামিনেশন হতে পারে, কেমিক্যাল কন্টামিনেশন হতে পারে, ব্যাকটেরিওলজিক্যাল কন্টামিনেশন হতে পারে। আর জবের থেকে আমরা এই প্লাস্টিক ইন্ট্রাভিনাস, একসময় কাঁচের বোতল ব্যবহার করা হতো, কাঁচের বোতল ওয়াজ রিপ্লেসড বাই প্লাস্টিক ইন্ট্রাভিনাস ব্যাগস। জবের থেকে প্লাস্টিক ইন্ট্রাভিনাস পাউচ আসছে, এই প্লাস্টিকের থিকনেসটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। এখন আমরা যদি দামে সস্তা করব বলে এই প্লাস্টিকের কোয়ালিটিটাকে পাতলা করতে 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 প্রায় সেই ট্রেসিং পেপার, সেলোফেন পেপারের মতো করে দিই, তাহলে অতি সহজে জল হয়তো লিক করবে না, কিন্তু অ্যাটমসফিয়ারিক কন্টামিনেশন হাওয়ার থেকে, এই হাওয়ার মধ্যে দের আর ব্যাকটেরিয়া, দের আর ফাঙ্গাই, সেগুলো হাওয়ার থেকে গিয়ে সেই ইন্ট্রাভিনাস ফ্লুইডকে কন্টামিনেট করতে পারে। It is highly possible. তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, ডাক্তারদের খেয়াল রাখতে হবে, নার্সদের খেয়াল রাখতে হবে যে আজকে যে ইউজ অফ ইন্ট্রাভিনাস ফ্লুইড থেরাপি ইজ সো কমন যে আজকের দিনে প্রতিটি ডাক্তার, প্রতিটি নার্স সে একটা ইন্ট্রাভিনাস ফ্লুইড চালাবার আগে প্রথম কথা হলো ঠিক ফ্লুইডটা দিচ্ছি কিনা, কত পরিমাণে দিচ্ছি, কি রেটে দিচ্ছি, কেন দিচ্ছি, এবং সেই ফ্লুইডের ব্যাগের তলায় আসছে একটা টিউবিং, সেখান থেকে একটা সরু ক্যানুলা দিয়ে পেশেন্টের শরীরে ঢুকছে। পুরো ব্যাপারটার পরিচ্ছন্নতা এবং স্টেরিলিটি, আর এই পাতলা পাতলা সেলাইনের পাউচগুলোকে বারবার আলোর এগেনস্টে দেখতে হবে। অনেক সময় দেখা যায়, অনেক সময় আমরা নিজের হাতে বেশ কিছুবার দেখেছি যে এই সেলাইনের পাউচগুলোর মধ্যে দেখবেন ছোট 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 ছোট, ইট শুড বি অ্যাবসলিউটলি ক্লিয়ার, কোনো রকম ঘোলাটে টার্বিডিটি কোনো সেলাইন ফ্লুইডে থাকার কথা নয়। কিন্তু যদি কখনো কেউ দেখেন যে এই ফ্লুইডগুলোর মধ্যে একটু ঘোলাটে ঘোলাটে দেখতে আসছে, কিংবা দানা 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 দানা, অনেক সময় থ্রেড লাইক সরু সরু স্ট্রাকচার দেখবেন, সরু সরু স্ট্রাকচার যখন সেলাইনের বোতলে দেখা যায়, তার মানে দ্যাট ইজ ফাঙ্গাল কন্টামিনেশন, ফাঙ্গাল কন্টামিনেশন। তো এই ব্যাপারগুলো আজকে ডাক্তার, নার্সদের সাবধান থাকার কথা, যারা তৈরি করবে তাদের সাবধান থাকার কথা।
আর যে কন্ট্রোভার্সিগুলো আজকে যে কন্ট্রোভার্সিগুলো উঠছে, যে ধরুন কোনো একটা কোম্পানি একটা স্যালাইন তৈরি করছে, তার কম্পোজিশন ঠিক নেই, তার ক্লিনলিনেস ঠিক নেই, তার স্টেরিলিটি ঠিক নেই, তাহলে অতি অবশ্যই তার সেই স্যালাইন প্রোডাক্ট ব্যবহার করার প্রশ্নই ওঠে না সেখানে। তো আমাদের এবারে যে জিনিসটাকে নিয়ে সবাইয়ের মধ্যে ফোকাস করার কথা, যে এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনা আমাদের চোখের সামনে দিয়ে হয়ে গেল, হ্যাঁ হতে পারে, আমি এখনও এই জিনিসটা কে কিনেছিল, কে ইনভেন্ট করেছিল, কোন স্টোরে এসেছিল, কে অ্যাপ্রুভাল দিয়েছে, সেটা একটা ইম্পর্ট্যান্ট, অত্যন্ত জরুরি, অত্যন্ত ইম্পর্ট্যান্ট ম্যাটার। কে পারমিশন দিয়েছে? যদি এই কোম্পানিটা বারবার একটা অপরিষ্কার, অপরিচ্ছন্ন, কন্টামিনেটেড স্যালাইন বিক্রি করে থাকে, তাহলে দ্যাট কোম্পানি নিডস টু বি অ্যাবসলিউটলি পানিশড অ্যান্ড ব্যান্ড। এবার কি করে সেই স্যালাইনটা এসে পৌঁছলো সেটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। কিন্তু ধরে নেওয়া যাক যে স্যালাইন প্রপারলি ম্যানুফ্যাকচার করা হয়েছে, প্রপারলি স্টেলাইন করা হয়েছে, সেই স্যালাইন যখন আমরা পেশেন্টকে অ্যাডমিনিস্টার করছি, ইভেন ইন দ্য মোস্ট পারফেক্ট সিচুয়েশন স্যালাইন রিলেটেড সেপসিস হবে, তার পার্সেন্টেজ অত্যন্ত কম। ডাক্তার, নার্স প্রত্যেককে এ বিষয়ে সচেতন থাকতে হবে, আর সুনার উই ডিটেক্টেড দ্য বেটার। যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেখান থেকে জ্বর, রাইগার, অন্য রকমের কমপ্লিকেশন হবে। যদি কেমিক্যাল কন্টামিনেশন থাকে, সেখান থেকে একটা ভয়ঙ্কর খারাপ শক, অ্যালার্জি এগুলো হতে পারে। আমাদের দেশে একটা আক্ষরিক দুর্বলতা আছে, এবং সেই দুর্বলতা হলো যে আমরা এই যে ভারতবর্ষে যারা ওষুধপত্র, স্যালাইন এগুলো তৈরি করে, যাদের আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বলি, ভারতবর্ষের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে আমরা খানিকটা আমাদের গর্বের জায়গা আছে। ভারতবর্ষের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি প্রচুর ওষুধপত্র তৈরি করে তারা ভালো করছে, তারা ভালো ব্যবসা করছে, তারা ভালো আয় করছে। কিন্তু ভারতীয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে দুর্বলতম জায়গা। কিছুদিন আগে শুনেছেন যে ব্লাড প্রেশারের ওষুধ, হজমের ওষুধ, হার্ট ট্রিটমেন্টের ওষুধ, ক্যান্সারের ওষুধ, 4-5টা বেসিক ভিটামিনস, এই 4-5টা ওষুধ নিয়ে আমাদের সেন্ট্রাল ড্রাগ টেস্টিং এজেন্সিরা যখন টেস্ট করেছে, 24টা না 25টা ওষুধের মধ্যে দেখা গেছে যে তার নিম্নমানের ওষুধ, তার মধ্যে বেসিক কোনো অ্যাক্টিভ মলিকিউল আছে কিনা সন্দেহ। আমার তো প্রাণে ভয়ে ধরে গেল, কারণ তার মধ্যে একটা পার্টিকুলার ওষুধ আমি ব্যবহার করি ব্লাড প্রেশারের জন্য। আমি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ব্লাড প্রেশার চেক করলাম। তো দিস ইজ আ ফ্যাক্ট অফ লাইফ। আমরা সমস্ত জিনিস খালি পলিটিক্যাল তু মে করে কভার করতে পারবো না। যারা ফার্মাসিউটিক্যাল ড্রাগ টেস্টিং করে, সে বেচারাদের কথাটা ভেবে দেখুন। আমরা আমাদের দেশে এই ওষুধ ইন্ডাস্ট্রিটাকে একটা পুরো মাছের বাজারে পরিণত করেছি। একটা ওষুধ তৈরি করে 100টা কোম্পানি, 100 রকমের নাম দিয়ে, 100 রকমের ডোজেজ দিয়ে। আরও মারাত্মক ব্যাপার হলো, শর্টকাট করার জন্যে ব্লাড প্রেশারের ওষুধ 2-3 রকমের ওষুধ একটা ট্যাবলেটে চলে আসে। কারো কোনো রকম ধারণা নেই যে আপনি একটা ট্যাবলেটের মধ্যে A+B+C ওষুধ যদি পাঞ্চ করে দিয়ে দেন, সেটা আদৌ কাজ করে কিনা। আজকে একটা ওষুধকে টেস্ট করতে গেলে তার কম্পোজিশন টেস্ট করতে হয়, তার কন্টামিনেশন টেস্ট করতে হয়, তার বায়োলজিক্যাল ডিউরেশন অফ অ্যাকশন টেস্ট করতে হয়। আর আমরা আমাদের দেশে এই যে একটা ওষুধ 100টা কোম্পানি তৈরি করবে, এই যে একটা দানবিক ব্যাপার আমরা তৈরি করেছি, সত্যিকারের বলছি যে আপনি টোটাল ইন্ডিয়ান আর্মিকেও যদি এর পিছনে লাগিয়ে দেন, আজকে এই একেবারে এই যে সেই রক্তবীজের মতো যে ট্যাবলেট কোম্পানিরা গুজিয়ে উঠেছে, তাদের কোয়ালিটি কন্ট্রোল করা প্রায় সাংঘাতিক ব্যাপার।
আর যেগুলো আরও ক্রিটিক্যাল মেডিসিন, কোনগুলো ক্রিটিক্যাল মেডিসিন? যে আইভি ফ্লুইড পেশেন্টদের দেওয়া হচ্ছে, যে ইন্ট্রাভিনাস অ্যান্টিবায়োটিক পেশেন্টদের দেওয়া হচ্ছে, যে ওষুধ আমরা ভেনের মধ্যে ব্লাড স্ট্রিমের মধ্যে ডিরেক্টলি ইনজেক্ট করছি, সেই ওষুধগুলোর কোয়ালিটি কন্ট্রোল আরও বেশি স্ট্রিনজেন্ট এবং আরও বেশি পারফেক্ট হওয়া প্রয়োজন। এই যে একটা ঘটনার মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়ে খালি পলিটিক্যালি মাথা গরম করে যে সমস্ত ব্যাপারের মধ্যে দিয়ে একটা পলিটিক্যাল তোলপাড় হয়ে যাক, এটাই হলো আমাদের আজকের দিনের একটা বড় অসুখ বা বড় ব্যাধি। ফান্ডামেন্টাল প্রবলেমগুলো যদি আমরা বুঝতে না পারি, আজকে গভর্নমেন্ট আজকে যে দলের থাকুকই না কেন, তারা আজকে কোনো গভর্নমেন্ট পাল্টে গেলে ভারতবর্ষের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির নেচার পাল্টাবে না। গভর্নমেন্ট পাল্টে গেলে ভারতবর্ষের এই যে ইন্ট্রাভিনাস ফ্লুইড আজকে রাম শাম যদু মধু যে যেখানে খুশি তৈরি করে দিচ্ছে, সেই বদভ্যাসও পাল্টাবে না। তাই আমরা আমাদের প্রতিবাদ, রাগ, দুঃখের সঙ্গে সঙ্গে একটু বোঝার চেষ্টা করি যে গোড়ায় গলতটা কোথায়। গভর্নমেন্টকে বুঝতে হবে, হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে বুঝতে হবে, প্রত্যেকটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, প্রকিউরমেন্ট, নার্সিং, ডাক্তারদের বুঝতে হবে। আর এই দুঃখের ঘটনার মধ্যে দিয়ে এইটুকু শিক্ষা, এইটুকু লেসন যদি আমরা ভবিষ্যতের জন্য না পাই, খুবই দুঃখের কথা। এই দুঃখজনক অভিজ্ঞতার পুনরাবৃত্তি হোক, সেটা আপনারাও চান না, আমরাও চাই না। নমস্কার।